আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক সবাইকে জানাই জুনাইস টিউটোরিয়ালের পক্ষ থেকে সাগর সম্ভাষণ। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি নতুন অধ্যায়ে এসেছি। অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তাই না? অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় শেষ করেছি এবং আজকে দ্বিতীয় অধ্যায়ের আয়োজনে আছি। তো তোমাদের মধ্যে যারা এই অধ্যায়গুলো বুঝতে একটু কষ্ট অনুভব করো, তাদের জন্য আমার এই আয়োজন। তাই লাইক বাটনে হিট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। যাই হোক, আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশের ইতিহাস। সবার আগে তোমাদেরকে আমি একটু সামারিটা, অর্থাৎ এই যে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ এককালীন এমন একটা দেশ ছিল, বাংলাদেশ এককালীন এমন একটা দেশ ছিল যেটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের অংশ ছিল এবং পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুইটা মিলে হয়েছিল কি? পাকিস্তান। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের মানুষকে পশ্চিম পাকিস্তানের মানুষের সাথে যুক্ত করে দেওয়া হয় এবং 1971 সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই জয়লাভ করি। তো এই ইতিহাস আমরা পড়ব। তার আগে বাংলা অঞ্চলে কে ছিল, তার আগে বাংলা অঞ্চল কারা শাসন করত, এগুলোই আমরা পড়ব। মূলত এই বিষয়গুলো নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে। ঠিক আছে? যাই হোক, শুরু করা যাক, তাই না? দেখো, অধ্যায়টার নাম হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস। অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আর অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস, তাই না? বাংলাদেশের ইতিহাস নিয়ে এখানে আমরা পড়ব। দেখো, 1971 সালে 1971 সালে অর্থাৎ 1971 সালে যখন 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন যুগ থেকে হিসাব করলে মৌর্য, শুঙ্গ, কৃষাণ, গুপ্ত, পাল ও সেন শাসনের ধারাবাহিকতায় এসেছিল মধ্যযুগ। অর্থাৎ এই যে কয়েকটা রাজবংশের নাম বলল, মৌর্য, শুঙ্গ, কৃষাণ, গুপ্ত, পাল, এগুলো যখন বাংলা অঞ্চলে শাসন করেছিল তখনকার সময়টাকে বলা হয় মধ্যযুগ। এরকম প্রশ্ন আসতে পারে। তো এবার বলছে বখতিয়ার খলজি, এর পুরো নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইনি তুর্কির একজন বীর ছিলেন, অর্থাৎ তুরস্কের নাগরিক ছিলেন। তিনি তখন কিন্তু তুরস্ক ছিল, তুরস্ক যেটা অটোমান সাম্রাজ্য এর অধীনস্থ ছিল। ইখতিয়ার উদ্দিন জনাব মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয়ের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। অর্থাৎ এর আগে অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির আগে বাংলা অঞ্চল শাসন করে এই সমস্ত রাজবংশ, তাই না? এই সমস্ত রাজবংশ শাসন করেছিল। যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা অঞ্চলে আসে তখন নদিয়া জয়ের পর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এবার বলছে ইলিয়াস শাহ ও হুসেন শাহী বংশ, ইলিয়াস শাহী ও হুসেন শাহী বংশ বাংলায় গড়ে তোলে শক্তিশালী শাসন কাঠামো। অর্থাৎ বাংলায় তারা এক কঠোর শাসন চালু করে বা শক্তিশালী শাসন চালু করে। এরপর পলাশী যুদ্ধ কত সালে হয়? 1757 সালের 23 জুন। এরপর পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলা ও ভারতবর্ষ চলে গিয়েছিল ইংরেজদের অধীনে। অর্থাৎ বাংলা ও ভারতবর্ষ, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা অঞ্চলের শেষ স্বাধীন নবাব। তারপরে আর কোনো নবাব বাংলা অঞ্চলে আসেনি, তাই না? তিনি যেহেতু শেষ স্বাধীন নবাব ছিলেন, তবে তারপরে তো আর কাকে শাসন করতে হবে? তখন এই ইংরেজরা, অর্থাৎ এই হিস্টোরিটা তোমরা সম্ভবত ক্লাস 5-এ পড়েছ। ইংরেজরা বাণিজ্য করতে এসে এখানে কি করেছিল? তাদের কর্তৃত্ব স্থাপন করেছিল। এবার দেখো, তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। এটা আমি আগেই বললাম যে বাংলাদেশ আগে পাকিস্তানের অংশ ছিল। একটা ছিল পশ্চিম পাকিস্তান আর একটা ছিল পূর্ব পাকিস্তান। এই দুই পাকিস্তান মিলেই ছিল মোট পাকিস্তান। আর পূর্ব পাকিস্তান এর আগে নাম ছিল
পূর্ব পাকিস্তান যেটা আগে ছিল এখন সেটার নাম হয়েছে বাংলাদেশ। এবার বলছে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ। আমাদের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। 1971 সালে 16 ডিসেম্বর আমরা এই দিনে বিজয় অর্জন করি, তাই না? এবার দেখো এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি কি শিখব। তো যাই হোক এই অংশটা থাক, এটা আমরা শেষে পড়ব। আজকে আমরা বাংলায় মানব বসতির ধারা বর্ণনা করব, ঠিক আছে? এখানে সব মোট স্লাইড আছে মেবি একটা, দুইটা, তিনটা, মোটামুটি 4টা স্লাইড। এই 4টা স্লাইডের মধ্যে আমরা আজকের আলোচনা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব, না হলেও 2টা স্লাইড করব। দেখো পার্ট 1 থেকে 3, বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের যে মানুষ বসবাস করে এবং এর যে ভিতরকার যে রাজনীতি, এর যেই ইতিহাস, এটা আমরা জানব। তোমরা ইতিমধ্যেই যারা 2025 সালে 6ষ্ঠ শ্রেণীতে উঠেছ, তোমরা আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের কথা শুনেছ, যেটা 2024 সালে হয়েছিল, তাই না? এবার বলছে প্রাচীনকাল থেকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল। প্রাচীনকাল থেকেই মানুষ এখানে বসবাস করত। সম্প্রতি আবিষ্কৃত প্রত্ননিদর্শন থেকে, প্রত্ন মানে কি প্রাচীন নিদর্শন থেকে, অর্থাৎ আদিকালের নিদর্শন থেকে প্রমাণ হয়েছে এই ভূমির প্রাচীনতা। অর্থাৎ এই বাংলা অঞ্চল যে প্রাচীন, এই বাংলা অঞ্চল যে অত্যন্ত প্রাচীন, এটাই বোঝানো হয়েছে এই প্রত্ন নিদর্শন থেকে। এবার বলছে চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বরে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। হাতিয়ার মানে কি অস্ত্র পাওয়া গেছে। কোথায় কোথায়? চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বরে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস। এর মধ্যে এগুলোর মধ্যে রয়েছে পাথর ও ফসিল। এগুলোর মধ্যে কি রয়েছে? পাথর রয়েছে, ফসিল রয়েছে, কাঠের হাতকুটার রয়েছে, বাটালি রয়েছে, তীরের ফলক রয়েছে। এই সময়ে মানুষ বনে বাজারে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করত। যাযাবর বলতে যারা এক স্থানে স্থায়ী হয় না, মানুষ বনে বাজারে ঘুরতো, ফলমূল খেত, এগুলো খেয়েই বেঁচে থাকতো। এরপর বগুড়ার মহেস্থানগড় এবং নরসিংদীর ওয়ারী বটেশ্বরে গড়ে উঠেছিল সমৃদ্ধ মানব বসতি। অর্থাৎ এরপরে বগুড়ার মহেস্থানগড় এবং নরসিংদীর ওয়ারী বটেশ্বরে সম্পৃক্ত সমাজবদ্ধ মানব বসতি স্থাপন হয়েছিল। এবার বলছে মহেস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম পুণ্ডনগর, যা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গড়ে উঠেছিল। মহেস্থানগড় অবস্থিত প্রাচীন নগরটি নাম পুণ্ডনগর বা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গড়ে উঠেছিল। ওদিকে ওয়ারী বটেশ্বর থেকে পাওয়া গিয়েছিল গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন পাওয়া গিয়েছিল ওয়ারী বটেশ্বর থেকে। এবার বলছে সমসাময়িক কালে একই সময়ে ভারত উপমহাদেশে 16টি মহাজনপদের নাম জানা যায়। একই সময়ে ভারত উপমহাদেশে 16টি মহাজনপদের নাম পাওয়া যায়। উপমহাদেশের বিভিন্ন জনপদের মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায়, অর্থাৎ মৌর্য যুগের পূর্বে যে রাজনীতি ছিল এটা জানা যায়। তবে বাংলাদেশ অংশের ইতিহাসে প্রাথমিক নিদর্শন হিসেবে পাওয়া গেছে শিলালিপিটি মৌর্য যুগের বলে মনে করা হয়। ওই যে তোমরা একটা চিত্র দেখেছিলা, ওই চিত্রটা তোমাদেরকে আমি আরেকবার দেখাবো। অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারিত, অর্থাৎ অনেকের ক্ষেত্রে এই যে লিপিটি বা স্মারক লিপিটি পাওয়া গেছে এটি সম্রাট অশোকের জারিত। এই শিলালিপির বিবরণ থেকে অনুমান করা যায় মৌর্য সম্রাট অশোক পুণ্ডনগর শাসন করেছেন। অর্থাৎ পুণ্ডনগর বা মহেস্থানগড় শাসন করে কে? এই মৌর্য শাসক অশোক।
তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশের বর্তমান ভূখণ্ড শাসন করেছে, তাই না? এবার এখানে কিছু যুগ দিছে। গুপ্ত যুগ, শশাঙ্ক, পাল রাজবংশ। গুপ্ত যুগে কারা কারা শাসন করেছে এটা দেখাইছে। গুপ্ত যুগে রয়েছে শশাঙ্ক, গুপ্ত যুগে রয়েছে পাল রাজবংশ, গুপ্ত যুগে রয়েছে সেন রাজবংশ, গুপ্ত যুগে রয়েছে এতটুকু রয়েছে গুপ্ত যুগে, তাই না? এই গুপ্ত যুগে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে এই গুপ্ত যুগ দিয়ে আমাদের আলোচনা শেষ করব। গুপ্ত যুগ বাংলাদেশের বা আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে গুপ্ত যুগ থেকে, অর্থাৎ আমাদের দেশের বিস্তারিত একটা ইতিহাস, বিস্তৃত যে একটা ইতিহাস, এটা জানা গিয়েছে কোথা থেকে? গুপ্ত যুগ থেকে। তারা তারা বলতে কারা? তারা বলতে এই গুপ্ত যুগের মানুষরা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। অর্থাৎ গুপ্ত যুগের যে মানুষগুলো, এরা ভারত উপমহাদেশের উত্তর অংশের শাসক ছিলেন। বাংলাদেশের উত্তরাংশের পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশে গুপ্তদের শাসনভুক্ত ছিল। অর্থাৎ পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে একটি স্থান ছিল উত্তরাঞ্চলে, যেটা যেটা কি জানো? যেটা গুপ্তদের শাসনভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে, আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না, তাই না? এটা জনপদের সমষ্টি ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল এই সমস্ত জনপদ নামে পরিচিত ছিল। এবার দেখো শশাঙ্ক, অর্থাৎ এই গুপ্ত যুগের একজন শাসক হলেন রাজা শশাঙ্ক। এবার বলছে গুপ্ত শাসন পতনের পর কয়েক রাজার নাম পাওয়া যায়। পরবর্তী গুপ্ত নামে পরিচিত এই সময়কালের তিনজন বিখ্যাত রাজা ছিলেন। একজন ছিলেন গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব। গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব। এরা ছিল শশাঙ্ক, অর্থাৎ গুপ্ত শাসন পতনের কয়েক বছর পরে এদেরকে পাওয়া যায়। আর এরা ছিল, তারপর কি বলছে দেখো, তারপর সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সপ্তম শতকে আরো একজন রাজা আসেন, যার নাম হচ্ছে কি? শশাঙ্ক। তিনি ছিলেন একজন প্রতাপশালী মানে কি? তার যে অর্থাৎ তার যে শাসন, তিনি ছিলেন একজন প্রভাবশালী রাজা। তিনি গৌড়ের শাসক ছিলেন, তিনি গৌড় অঞ্চল শাসক করেন। তার উপাধি ছিল গৌড়েশ্বর। অর্থাৎ তাকে যে উপাধিটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে গৌড়েশ্বর, তাকে গৌড়েশ্বর বলে ডাকা হতো। এইবার বলছে, তার মৃত্যুর প্রায় 100 বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। তিনি যখন মারা যান, তার মৃত্যুর পরে প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না, অর্থাৎ কেউ স্থায়ী হয়নি। বিশৃঙ্খল অবস্থায় বাংলা ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। অর্থাৎ এই শাসনের ক্ষেত্রে আমরা কি জানতে পারি? যে তার শাসনের ক্ষেত্রে তার মৃত্যুর পরে, রাজা শশাঙ্কের মৃত্যুর পরে কোনো শাসককে তেমন একটা পাওয়া যায়নি। যার কারণে কি হয়? বাংলা অঞ্চলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে কি হয় জানো? এখানে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। এবার বলছে পাল রাজবংশ বাংলায় দীর্ঘদিন শাসন করে। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, অর্থাৎ রাজা গোপাল ছিলেন এই পাল বংশের প্রতিষ্ঠাতা। তিনি মাৎস্যন্যায় তথা মাছের রাজত্বের মতো অরাজকতা দূর করে অর্থাৎ মাছ যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় সহজেই, তিনি এটা দূর করে মানুষকে এভাবে দূর করেন এবং অরাজকতা দূর করে গৌড়ের সিংহাসনে বসে ছিলেন। গোপালের পর ধর্মপাল, দেবপাল, রামপাল, মহিপাল ছিলেন এ বংশের বিখ্যাত শাসক। এরা ছিলেন এ অঞ্চলের, অর্থাৎ কোন অঞ্চলের? বাংলা অঞ্চলের বিখ্যাত শাসক। পাল বংশ প্রায় 400 বছর বাংলা শাসন করে। এটাই হচ্ছে একটা মানে দীর্ঘমেয়াদী রাজবংশ, যেটা আমাদের এই বাংলা অঞ্চলকে শাসন করে। তাদের সময়কালে রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প, শিল্পকলায় সমৃদ্ধ হয়েছিল বাংলা। নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন, তাই না? নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন। এবার বলছে পাল শাসকদের সময়কালে তাদের রাজত্ব
রাজত্বের বাইরে কুমিল্লা বিক্রমপুর অঞ্চলে খড়গ, দেব, চন্দ্র, বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। এদের পাশাপাশি এরাও রাজত্ব করেছিল। এবার বলছে সমতট অঞ্চল নামে পরিচিত এই এলাকায় ভ্রমণ করে চীনের বিখ্যাত পরিব্রাজক অর্থাৎ ভ্রমণকারী হিউয়েন সাং তিনি 30টি বৌদ্ধ বিহার দেখতে পেয়েছিলেন। এবার বলছে তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। তিনি একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন। তিনি একাদশ শতকে অর্থাৎ তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তিনি এই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় গিয়েছিলেন? তিব্বতে গিয়েছিলেন। এবার দেখো সেন রাজবংশ। ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় এসেছিল এরা। অর্থাৎ এরা চাকরি করতে এসেছিল সেনাবাহিনী চাকরি করতে এসে দেখে যেখানকার রাজা একটু নড়বড়ে। তো এককালীনরা কি করে জানো? ঠিক এই ফিলিস্তিন আর ইসরায়েলের মতো কাহিনী করে বের করে দেয়। কাদেরকে বের করে দেয়? যারা এখানকার তৎকালীন শাসক ছিল। অর্থাৎ পাল রাজা দুর্বল মদন পালকে তারা এখান থেকে বের করে দেয়। বিজয় সেন ক্ষমতা দখল করে। তারপর রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী। অর্থাৎ বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি তার একটা প্রবল আকর্ষণ ছিল। লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি অর্থাৎ লক্ষণ সেনকে সম্ভবত 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে তুরস্কের একজন সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। তবে লক্ষণ সেনের পর তার দুই ছেলে বিশ্বরূপ সেন এবং কেশব সেন বিক্রমপুর থেকে কিছুদিন এই এলাকা শাসন করেছিলেন, তাই না? এইবার দেখো প্রাচীন বাংলাদেশের অর্থ এবং সাম্প্রতিক, এগুলো তোমরা একটু পড়ে নিবে, এগুলোতে কিছুই নেই। তো যাই হোক, আজকে আমরা এতদূর পর্যন্ত রাখলাম আমাদের আলোচনা। আশা করি ভিডিওটা সম্ভবত অনেক লম্বা হয়েছে। বেশি লম্বা হয়ে গেলেই তোমরা বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।